তো আমরা গতকালকে ছিলাম হচ্ছে সাবনেটিং এর মধ্যে, তাই না? আমরা সাবনেটিং এর বেসিক একটা সাবনেটিং দেখে এসেছি। সাবনেটিং কিন্তু আমাদের যেটা দেখে এসেছি সেটা হচ্ছে আমাদের ফিক্সড লেংথ সাবনেটিং। আমরা জানি সাবনেটিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড লেংথ সাবনেটিং এবং একটা হচ্ছে ভেরিয়েবল লেংথ সাবনেটিং, অর্থাৎ ভিএলএমএস সাবনেটিং যেটাকে বলে। তো এখন আমি আজকেই আমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ক্লাস শেষ করছি। সাবনেটিংটা আমরা প্র্যাকটিস করবেন আপনারা হচ্ছে এখানকার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একদম এই কয়েকটা ভিডিও দেখলে আমি নিশ্চিত যে আপনাদের সাবমিটিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এই যেখান থেকে নেটওয়ার্কিং সিরিজ নামে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের ভিতরে দেখেন দেখেন এই যে এই কয়েকটা ভিডিও আছে, ঠিক আছে? এই কয়েকটা ভিডিও যদি আপনারা কভার করেন, 8টা ভিডিও আছে, এই 8টা ভিডিও যদি আপনারা কভার করেন, আমি নিশ্চিত যে আপনারা কোনো জবে ইনশাল্লাহ সাবমিটিং নিয়ে কোনো প্রবলেম হবে না। একদম বেসিক টু অ্যাডভান্স দেয়া আছে। এটা আপনারা চাইলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও আপনার প্রিপারেশন নিতে পারবেন সাবমিটিং এর উপরে, ঠিক আছে? এটা আপনাদের হচ্ছে হোম টাস্ক হিসেবে আপনারা নিজেরা দেখে নেবেন আর কি। এখানে ডিটেলস দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট যে বিভিন্ন ব্যাংকেও আসছে সেগুলো দেওয়া আছে এর মধ্যে আর কি। ক্লিয়ার? সবাই সবাই দেখছেন? আচ্ছা, এখন আজকের টপিক আমি শুরু করতেছি। গতকালকের ক্লাসের একটা টপিক আমি বাদ দিয়েছিলাম, সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমরা দুইটা প্রতিষ্ঠানের নাম জানি, একটা হচ্ছে সিসকো এবং একটা হচ্ছে সিসিএনএ। দেখা যায় যে অনেক সময় যে ব্যাংকের যে পরীক্ষাগুলো আসে অথবা বিসিসির যে পরীক্ষা আসে, বিসিসির যে সার্কুলার হয়, ভাই মিউট করেন একটু। বিসিসির যে সার্কুলার গুলো হয় এখানে কিন্তু বলে, অথবা বিভিন্ন ব্যাংকের সার্কুলারে বলে কিন্তু আপনাকে যে, আচ্ছা মিউট করেন নাই কে একটু দেখেন তো। আচ্ছা ভাই সবাই একটু চেক দেন মিউট করে দেন আর কি। তো বিসিসি এবং ব্যাংকের পরীক্ষাতে কি হয়, অনেক সময় হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট চাই, নেটওয়ার্কিং এর উপর প্রফেশনাল সার্টিফিকেট। তো সেটা সিসকো এবং সিসিএন এর ওপর থাকতে হয় আর কি। তো এগুলো হচ্ছে ভেন্ডর সার্টিফিকেট। এগুলো কিন্তু আপনার লোকালি কোনো প্রতিষ্ঠান থেকে করলে সেই সার্টিফিকেট কিন্তু অ্যালাউ করে না। তো এগুলো আপনাদের হচ্ছে বিশেষ করে পিএসসির ক্ষেত্রে মাস্ট লাগে। যেমন যে আপনারা দেখে এসেছেন যে এএনই পোস্টে অনেকগুলো সার্কুলার হলো কিছুদিন আগে, অলরেডি জয়েন হয়ে গেছে তাদের, প্রত্যেকটা উপজেলায় একজন করে পোস্টিং দিয়েছে। তো তাদের একটা প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া লাগে এই দুইটার উপরে। তো এই দুইটা কোম্পানি সম্পর্কে আমরা জানবো, অবশ্য আপনাদের ভাই ফেস করতে হতে পারে আর কি। এটা হচ্ছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রধান কার্যালয় হচ্ছে স্যান জোসি ক্যালিফোর্নিয়ায়, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1984 সালের 10ই ডিসেম্বর। আর সিসিএন এর ফুল মিনিং কি এটা আপনারা দেখে নেবেন। আর সিসকো ফুল মিনিং তো আমরা জানি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। এই দুটো জিনিস যা শুধু আপনাদেরকে একটু রিমাইন্ডার করার জন্য এখানে লিখে রাখছে, হ্যাঁ। তো এর পরের যে পার্টটা সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনাকে একটা ইথারনেট কেবল এবং দুইটা RJ45 কানেক্টর দেবে, এবং কেবল টেস্টার মেশিন দিয়ে দিবে, বলবে যে হচ্ছে আমি একটা রাউটার থেকে একটা পিসির সাথে কানেক্ট করব, আপনি এই কেবলটা আমাদেরকে লাগিয়ে দেন বা ঠিক করে দেন। ইভেন এটা আমার লাইফে আমি ফেস করছি হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একবার পরীক্ষা দিতে গেছিলাম ভাইভাতে গিয়ে। আমাকে ভাইভাতে না প্র্যাকটিক্যাল হয়েছিল আর কি, ওখানে এটা ফিজিক্যালি দিয়েছিল আর কি বিষয়টা। তো সো এই জন্য এটা আমাদের জরুরি জানা। আমরা জানি যে নেটওয়ার্ক ক্যাবলিং যেটা হয়, যেটা হচ্ছে ইথারনেট ক্যাবলিং। ইথারনেট ক্যাবলিং কানেকশন কয় ধরনের হয় বলেন তো, জানেন? দুই ধরনের, একটা হচ্ছে স্টেট কানেকশন, একটা হচ্ছে ক্রস কানেকশন। আমরা স্টেট কানেকশন কখন দেই, মনে রাখার উপায় হচ্ছে যে আলাদা ডিভাইস হলে তাদের মধ্যে স্টেট কানেকশন, এবং যদি সেম ডিভাইস হয় তাদের মধ্যে ক্রস কানেকশন, ঠিক আছে? আলাদা ডিভাইস বলতে কি বোঝাচ্ছি, এটা যদি রাউটার হয় এবং এটা হচ্ছে কম্পিউটার যদি হয়, তাহলে এই দুটোর মধ্যে কি কানেকশন হবে বলেন? ক্রস কানেকশন স্যার।
আর কেউ বলেন, ঠিক না ভুল ক্রস কানেকশন? আচ্ছা, এটা আমি বলি, আপনারা তো রেসপন্স করেন না রে ভাই। আচ্ছা, এখানে রাউটার এবং কম্পিউটার, এটা আমি যেহেতু আগের যে সংজ্ঞাটা বা আগের যে বেসিকটা বললাম আমি, সেই হিসেবে কিন্তু এখানে স্টেট কানেকশন হওয়ার কথা। একটা রাউটার এবং একটা কম্পিউটার দুইটা আলাদা জিনিস, তাহলে এদের মধ্যে স্টেট কানেকশন হওয়ার কথা, তাই না? বাট হচ্ছে আমরা জানি যে রাউটার একটা হচ্ছে ইন্টেলিজেন্স ডিভাইস, যেটা আমরা ওই যে এরকম করে লিখতাম না জ্যামিতির মধ্যে, তো ধরে নেন এইরকম আর কি, রাউটার এবং কম্পিউটারের মধ্যে কানেকশনগুলো সবসময় আমরা কি দেবো, এটা ধরে নেবো আমরা দুটো সেম জিনিস, এই জন্য এর মধ্যে আমাদের ক্রস কানেকশন দিতে হবে। বাট সুইচের সাথে যদি কম্পিউটারের কানেকশন হয়, তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে, স্ট্রেট কানেকশন দিতে হবে। ক্লিয়ার সবাই? অথবা যদি সুইচ টু সুইচ হয়, তখন আবার ক্রস কানেকশন দিতে হবে। শুনতে পাই নাই, আরেকবার বলবেন প্লিজ। রাউটার এবং কম্পিউটারের মধ্যে আপনারা স্ট্রেট কানেকশন দিবেন। স্ট্রেট, সরি সরি, স্ট্রেট না, আমি ভুল বললাম, ক্রস কানেকশন। স্ট্রেট না, ক্রস কানেকশন। দুটা সেম ডিভাইস, সেম হলে ক্রস, সেম হলে ক্রস আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই কালার কোডগুলো সিকোয়েন্স মনে রাখবো। হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন, এটা অনেক সময় আপনার কালার কোডগুলো পরীক্ষায় লিখতে বলে। ঠিক আছে, সিকোয়েন্স আপনারা যেভাবে মনে রাখেন সেভাবে আপনাদের ইচ্ছা আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন যে কোনো এক পার্ট, মানে আপনার ফার্স্ট পার্টটা করবেন কি, এই সিকোয়েন্সটা মনে রাখবেন, ফার্স্ট পার্ট। এরপর যদি বলে যে স্টেট কানেকশন, তাহলে আর এক পার্টটা আপনারা কি করবেন, এই পার্টে রাখবেন, তাহলে সেটাকে স্টেট কানেকশন বলে। এখন যদি ক্রস কানেকশন বলে, তাহলে কানেক্টরটা এক পাশে এইগুলো রাখবেন, আর এক পাশে কি করবেন, যে এই এই যে আপনারা এই জিনিসটা মনে রাখবেন, এই সূত্রটা, এই যে এইটা, ওয়ান ওয়ান আর থ্রি, টু আর সিক্স, দেখেন এটা কিন্তু হচ্ছে বেজোর আর জোর, এরকম মনে রাখতে পারেন। স্টেটটা মনে রাখলেন এবং ওয়ান থ্রি টু সিক্স মনে রাখবেন, অর্থাৎ প্রথমের ওয়ানটা যাবে 3 নাম্বারে এবং টুটা যাবে হচ্ছে 6 নাম্বারে। তাহলে এখানে টু যদি 6 নাম্বারে যায়, তাহলে এখানে সিক্সটা অটোমেটিক 2 নাম্বারে যাবে। আবার এখানে ওয়ান যদি থ্রিতে যায়, তাহলে এই পাশে থ্রিটা ওয়ানে যাবে, আর বাকিগুলো সব সেম থাকবে। সবাই কি ক্লিয়ার? এই বাম সাইডে যে কালার গুলো আছে সেটা আমাদেরকে আগে আটটা ইয়ে করতে হবে। এই 8টা আপনারা মুখস্থ করবেন আগে, এই বাম পাশের যে স্টেট কানেকশনের যে সিকোয়েন্সটা, এটা হুবহু মুখস্থ করবেন আর কি। সেটা আপনারা যেভাবে পারেন না, অনেক সময় যে সুডো কোড মিলাবেন বা যে কোনো ভাবে আপনার হচ্ছে নিউমোনিক্স মিলায় মিলায় আপনারা ইয়ে করবেন, মুখস্থ করবেন এটা। এখন ক্রস করার বুদ্ধি হচ্ছে এই দুইটা জিনিস মনে রাখার, এক যাবে 3-এ, 2 যাবে 6-এ, ঠিক আবার উল্টা, 3 যাবে 1-এ, 6 যাবে 2-এ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন ফাইবার কেবল। আমরা বর্তমানে যে আইএসপির মাধ্যমে ইন্টারনেট নেই, এটা ম্যাক্সিমাম বলতে সবাই আসলে এখন ফাইবার কেবলে চলে গেছে। এখন আর আগের মধ্যে ইন্টারনেট কেবল ওদের সার্ভার থেকে আমাদের বাসার মধ্যে ইন্টারনেট কেবল আসে না। এর কারণ হচ্ছে অনেক আছে, কারণ ইথারনেট কেবল হচ্ছে স্লো ফাইবারের তুলনায়। ইভেন হচ্ছে ইথারনেট কেবলের থান্ডারিং হলে আপনার ড্যামেজ হওয়ার চান্স অনেক বেশি, যেটা ফাইবারের কেবলে কম। তো ফাইবার কেবলের কালার আছে, কালার কয়টা জানেন আপনারা? আটটা স্যার। আর কেউ? ফাইবার কেবলে কালার কয়টা থাকে? আচ্ছা, কেউ আমরা রেসপন্স করতেছে না। ফাইবার কেবল হচ্ছে 12টা কালার থাকে, 12টা।
সেটা হচ্ছে ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, গ্রে, হোয়াইট। আমি মনে রাখতাম এইভাবে, এই 6টা এক নিঃশ্বাসে মনে রাখতাম। ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, গ্রে, হোয়াইট। এরপরে রেড, ব্ল্যাক, ইয়েলো, এই তিনটাকে আমরা ওই যে রুবিস কিউবের মতো মনে করি। আর রুবি মান কি হয়? আর ইউ বি ও ওয়াই। এই তিনটা জিনিসের আমরা ইউটা শুধু বাদ দিয়ে রাখবো। এই 6টা মনে রাখলাম কি হবে আপনার মতো করে। দেন এই পরেরটা হবে কি, 6টার পরে হবে রুবিস কিউব। আর তে রেড, বিতে ব্ল্যাক এবং ওয়াইতে ইয়েলো। এরপরে হচ্ছে ভায়োলেন্ট, পিঙ্ক, অ্যাকুয়া। এই হচ্ছে 12টা কালার, ঠিক আছে। এইটাকে আপনারা কি মনে রাখতে পারেন? আমরা জানি ভিপিএন, ভিপিএন আমরা ইউজ করি। এই ভিপিএন এর সাথে মনে রাখবেন ভিপিএ, এভাবে মনে রাখতে পারেন। এটা আমি আমার মতো করে আমি মনে রাখতাম এইভাবে আর কি। তো এখন কথা হচ্ছে যে যদি আমাদের যে ইন্টারনেটের কেবলগুলো থাকে অপটিক্যাল ফাইবার, সেটা 4 কোরের কেবল হয়। এই প্রথম 4টা কালার থাকে তাদের। আর যদি 8 কোরের কেবল হয় তাহলে 8টা থাকবে। তো ফাইবার অপটিক্যাল কেবলের কোরের সাইজ হয় হচ্ছে এরকম: 2 কোর হতে পারে, 4 কোর হতে পারে, 8 কোর হতে পারে, 16 কোর হতে পারে, এইভাবে 2n দিয়ে এইভাবে আসবে আর কি। এখন যদি 16 কোর হয় তাহলে কালার কোড কিভাবে হয় জানেন এটা? 16 কোড হলে হবে যে একদম শুরু থেকে 12টা থাকবে কালার, এই 12টা মিলে আর একটা কেবলের মধ্যে থাকবে, মানে টিউবের মধ্যে থাকবে আর কি। সেই টিউবটা হবে হচ্ছে ব্লু কালারের টিউব। এই প্রথম ব্লু কালার যখন 12টা ভরে যাবে, তখন আর একটা অরেঞ্জ কালারের টিউবের মধ্যে 16 - 12 = 4, বাকি 4টা থাকবে হচ্ছে অরেঞ্জ টিউবের মধ্যে। ঠিক এইভাবে যদি 24টা কোর হয় তাহলে 2টা টিউব হবে, একটা টিউব ব্লু কালার, একটা টিউব অরেঞ্জ কালার, এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে এই 12টা কালারের কোর পাওয়া যাবে। বুঝছেন কি সবাই? স্যার আরেকবার যদি বুঝাচ্ছেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ফাইবার অপটিক্যাল কেবলের হচ্ছে কালার 12টা টোটাল, এবং প্রত্যেকটা কেবল আপনাদের কোর সংখ্যা হচ্ছে 2n হবে। এই অনুযায়ী আসলে কোরগুলো হয়। এখন যেহেতু 12টা কালার আছে, তাহলে মানে টিউব ইউজ হয় কখন? যখন আমাদের 12টার বেশি কোর হয় যে কেবলে, সেই কেবলে টিউব ইউজ হয়। টিউব ইউজ বলতে আমি যদি আপনাদেরকে একটা ইন্টারনেটে ছবি দেখাতে তো পারতেছি, তাই না? তাহলে আমি এত কষ্ট করতেছি কেন? ধরেন 24 কোর ফাইবার অপটিক কেবল, এই যে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে দেখেন, এই যে টিউব বানায়, বুঝছেন? মানে যখন 12টা ফিল আপ হয়ে যায়, যদি 13টা হয় তাহলে 12টা মিলে একটা টিউবের মধ্যে রাখবে, রেখে আর একটা আলাদা করবে। এই যে এটা দেখি, এই যে এরকম হয়ে গেল ভাই। আচ্ছা, এটাতে তো আসতেছে না। এটা কি বুঝতে পারছেন? এটা কি দেখে বুঝতে পারতেছেন? দেখেন তো সহজ করে আর কোনটা দেখায় বলেন। জি ভাই বুঝতে পারছি। তার মানে যদি 24 কোরের কেবল হয়, 24 কোরের কেবল হলে আপনার 12টা করে তো একটা করে টিউব হবে। তো প্রথম টিউবের কালার হবে ব্লু, দ্বিতীয় টিউবের কালার হবে অরেঞ্জ, এইভাবে হবে। আবার যদি আপনার 36 কোরের হয় তাহলে আর একটা টিউব হবে, সেটা হবে গ্রিন, মানে ব্লু, অরেঞ্জ, গ্রিন, এই 3টা টিউবের মধ্যে এই 12টা কালারেরই আলাদা আলাদা টিউবে থাকবে। সবাই ক্লিয়ার? জি ভাই,
2n স্কোয়ারের সূত্র অনুসারে যদি 4 হয় তাহলে 24 কিভাবে হয়? 16 পরে তো 32 হবে না? আমি আপনাকে তো এখন এখন তো আমি এক্সাম্পল দিচ্ছি, এরপর তো আমি আর লিখি নাই। আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট টপিকে যাই। এটুকু তো ক্লিয়ার না? এটা বাকিটা আপনারা একটু মানে ডিটেলস স্টাডি করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর কি। আচ্ছা, এই ফাঁকে আমি হচ্ছে চ্যাট বক্সে যে লিঙ্কটা দিছি আর কি, যারা হচ্ছে নোট নেবেন তারা ওই লিঙ্কটাতে সাবমিট করবেন আর কি। হ্যাঁ, ডাটা। আমরা পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে ডিএনএস নামে একটু হালকা পড়ে আসি। সেটা হচ্ছে ডিএনএস কাকে বলে? ডোমেইন নেম সিস্টেম। ইট ইজ এ সার্ভার দ্যাট কনভার্ট আইপি অ্যাড্রেস টু নেম অর নেম টু আইপি অ্যাড্রেস। এখানে আসলে বোঝার কিছু নাই, কি বলেন? এখানে বোঝার কিছু আছে? বোঝার কিছু নাই। আচ্ছা, আমরা হচ্ছে ভাইয়া ভাইয়া আইপি অ্যাড্রেস কি নেটওয়ার্ক অ্যাড্রেস? না 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 না, আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে আমরা লজিক্যাল অ্যাড্রেস, যেটা গতকালকার ক্লাসে বললেন না, এখন তো আমরা লজিক্যাল অ্যাড্রেসে চলে আসছি। আমরা তার পোর্ট অ্যাড্রেস বা স্পেসিফিক অ্যাড্রেস এগুলো কিচ্ছু আর পড়বো না, বা ফিজিক্যাল অ্যাড্রেস এগুলো তার পড়বো না। আমরা এখন আমরা সবসময়ের জন্য কি পড়বো? লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস পড়বো। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে বেসিক টেলিকমিউনিকেশনের ক্লাস। তো প্রথমে দেখেন এখানে আমি কি লিখছি, ট্রান্সমিশন মোড, সরি ট্রান্সমিশন মিডিয়া। অর্থাৎ ট্রান্সমিশনের মাধ্যমে আমরা কি কি মিডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা ট্রান্সমিট করে থাকি। একটা হতে পারে ওয়্যার্ড, তারপর ওয়্যারলেস, আর একটা রেডিও। এই তো নাকি? জি। আচ্ছা, তো ওয়্যার্ড এর মধ্যে অনেক কেবল আছে। সেটা হইতে পারে কোএক্সিয়াল কেবল, হইতে পারে ইথারনেট কেবল, হইতে পারে আপনার হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, অনেক আছে আর কি। তো এই যে কোএক্সিয়াল কেবলটা, অনেক সময় আমরা কোএক্সিয়াল কেবলের হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার ড্র করতে বলে অনেক সময়। এই ফিগারটা একটু মুখস্থ রাখবেন, যেখানে কি থাকে, পুরো কেবলের উপরে একটা জ্যাকেট থাকে। এটা ড্র করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এইভাবে এইভাবে লিখবেন, এইভাবে এখান থেকে এইভাবে এইভাবে আপনারা করবেন আর কি। হ্যাঁ, এইভাবে এইভাবে। আচ্ছা, তো সবার উপরে থাকে হচ্ছে জ্যাকেট, এরপরে থাকে কি, ইনসুলেটর, যেটা পরিবাহক বা যার মধ্যে দিয়ে ডাটা পরিবহন হয়, এবং দুই ইনসুলেটরের মাঝে একটা, সরি আমি ভুল বললাম, ইনসুলেটর হচ্ছে পরিবহনের বাধা সৃষ্টি করে। তো দুই ইনসুলেটরের মাঝে থাকে একটা হচ্ছে আউটার কন্ডাক্টর, এবং আর একটা ইনসুলেটরের ভেতরে থাকা একটা কন্ডাক্টর। অর্থাৎ কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে আমাদের ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টর নামে জিনিস থাকে। এই দুইটা কন্ডাক্টরের মাঝখানে দুইটা হচ্ছে ইনসুলেটর থাকে, এবং পুরো কেবলটাকে আবার র্যাপিং করা আছে, একটা জ্যাকেট বলা হয় তাকে। এখন এই কোয়াক্সিয়াল কেবলের, যদি বলে যে কোয়াক্সিয়াল কেবলের অংশ কয়টা, তাহলে আপনারা লিখতে হবে আপনাদেরকে যে একটা হচ্ছে ইনার কন্ডাক্টর, আউটার কন্ডাক্টর, ইনসুলেটর এবং হচ্ছে জ্যাকেট। কোয়াক্সিয়াল কেবল আবার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা থিক নেট কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে থিন নেট কোয়াক্সিয়াল কেবল। তো কোয়াক্সিয়াল কেবলে আমরা এইটুকুই পড়বো আর কি। যদি আসে শর্ট কোনো কোশ্চিন, তাহলে আপনারা শুধু এইটুকুই লিখে দেবেন। আচ্ছা, আর একটা এমসিকিউ এখানে আছে, দেখেন নোট করে রাখছিলাম আমি। সেটা হচ্ছে যে বর্তমান সারা বিশ্বে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 87.5 হার্স টু 108.0 হার্স। আমরা বর্তমানে যে এখন তার শুনি না, রেডিও শুনতাম যেগুলো, যেমন হচ্ছে আপনার ওই যে আগের যে আর যেগুলো ছিল, আর যে কিবরিয়া বলেন বা আর যে রনি বলেন, এই টাইপের যারা ছিল, তারা যে এফএম এ আপনার ব্রডকাস্ট করতো আর কি। তো এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই হইতো। যেমন আমাদের বহুল পরিচিত একটা ছিল কি, 89.6, যেখানে আমরা
অ্যাডমিশনের সময় 1:45-এ খুব খবর শুনতাম আমি এইটাতে, এই ফ্রিকোয়েন্সিতে। আমার খুব মনে আছে এটা। 1:45-এ দেশের খবর বলতে থাকে এটাতে। তো আমাদের সারা বিশ্বের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এটা একটু মনে রাখবেন। যেহেতু রেলের পরীক্ষা তো এই কোশ্চেনটা আসতে পারে আর কি, হ্যাঁ। এখন কোয়াক্সিয়াল কেবলের কানেক্টর কয় ধরনের হয়ে থাকে? কোয়াক্সিয়াল কেবলের কানেক্টর অনেক ধরনের হয়ে থাকে। বিএনসি কানেক্টর, বিএনসি টি কানেক্টর, বিএনসি টি টার্মিনেটর, টিএনসি কানেক্টর, এন কানেক্টর, এফ কানেক্টর এবং এসএমএ কানেক্টর। এগুলো হচ্ছে কানেক্টরের নাম। অনেক সময় যদি বলে যায় কয়েকটি কানেক্টরের নাম লিখুন, এই যে এগুলো মনে রাখবেন, রেখে আপনারা লিখবেন আর কি। এখন অপটিক্যাল ফাইবার কেবল মূলত হচ্ছে কিভাবে কাজ করে? অপটিক্যাল ফাইবার কেবল কিন্তু আমরা তো জানি এর মধ্যে দিয়ে লেজার যায়, কিন্তু আমরা তো কথা বলতেছি বা ভিডিও দেখতেছি, এগুলো তো আমাদের হচ্ছে বাইনারি ফাইল। তাহলে কি হয় কাজ, যে এইটাকে আমাদের এর সেন্ডিং এন্ডে ডিজিটাল টু অ্যানালগ আসে এবং এরপরে অ্যানালগ থেকে লাইটে কনভার্ট হয়, ঠিক আছে। ট্রান্সমিটারের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি এটা। প্রথমে ডিএসি ইউজ হয়। ডিএসি কি করে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে এবং অ্যানালগ থেকে ট্রান্সমিটার লাইট সিগন্যালে রূপান্তর করে তারপরে অপটিক্যালের মধ্যে পাঠায়। ঠিক সেম কাজটা অপটিক্যাল ফাইবারের রিসিভিং ইন্ডে কিভাবে হয়, কি হয়, যে রিসিভিং ইন্ডে লাইট হয় ইনপুট, আউটপুট হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে আমরা কি কি কানেক্টর ইউজ করি, দেখেন আপনাদের কেবলের ধরন অনুযায়ী কিন্তু কানেক্টরগুলো আলাদা আলাদা। অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে কানেক্টর ইউজ করি আমরা সাবস্ক্রাইবার চ্যানেল কানেকশন বা কানেক্টর, যেটাকে আমরা সংক্ষেপে এসসি বলি। তারপর আছে এলসি কানেক্টর এবং এফসি কানেক্টর, সেই সাথে এসটি কানেক্টর এবং হচ্ছে এমটি আর যে কানেক্টর, এগুলো হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের জন্য ইউজ করা হয়ে থাকে। এবং আমরা বহুল ব্যবহৃত যে কানেক্টরটার নাম জানি সেটা হচ্ছে RJ45, যেটা ইথারনেট কেবলের কানেক্টর। RJ এর ফুল মিনিং হচ্ছে রেজিস্টার জ্যাক। এই যে এটা এটা কিন্তু এমসিকিউ আসছে, কোন এক পরীক্ষায় আসছে আমার যতটুকু মনে পড়ে। তো এইটুকু কি সবাই ক্লিয়ার? নাজমুল ভাই আছেন? আর যে 15 কি বললেন, রেজিস্টার ট্যাগ। হ্যাঁ, রেজিস্টার জ্যাক। জি ভাই আছে। স্যার হচ্ছে যে এই অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে প্রথমে এটা কিভাবে মানে কোনটা কোন সিগন্যালে পরিণত হয় সেটা যদি আগে একটু বলতো। অপটিক্যাল ফাইবারের মধ্যে এটা আপনি বেসিক চিন্তা করেন। তো আমরা তো মূলত ভিডিও দেখি বা কথা বলি, এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল, তাই না? এখন ডিজিটাল সিগন্যাল তো আপনার কেবলের মধ্যে তো যাওয়া সম্ভব না। এই জন্য ডিএসি নামে একটা জিনিস থাকে, এগুলো আমরা পড়বো আর কি। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার থাকে। সে শুরুতে আগে অ্যানালগ ডাটাতে রূপান্তর করে, দেন অ্যানালগ ডাটাটা আবার অপটিক্যালে রূপান্তর হয়। এটা কিন্তু ট্রান্সমিটার ইন্ডে বলতেছি আমি। অ্যানালগ ডাটাটা আবার লেজার লাইটে বা অপটিক্যাল ডাটাতে রূপান্তরিত হয়ে দেন ওইটা হচ্ছে ট্রান্সমিটার সেন্ড করে অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে। এবং রিসিভিং এন্ডে তার ঠিক উল্টা কাজটা হয়। রিসিভ করলো সে লাইট সিগনাল, তখন সে লাইট সিগন্যালকে কনভার্ট করে কি করবে, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে এবং অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য এডিসি ইউজ হবে। তো এই হচ্ছে প্রসেস। এখন আপনারা দেখছেন না যে আমার সরাসরি অপটিক্যাল কেবল তো রাউটারে লাগালে হয়ে যেত, কিন্তু মাঝখানে যে আমরা অনু ইউজ করি কেন, এই অনুটাই মূলত হচ্ছে লেজার টু অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। ঠিক একইভাবে অ্যানালগ টু সরি লেজার টু অ্যানালগ এবং অ্যানালগ টু লেজারে কনভার্ট করে অনু। সবাই ক্লিয়ার? হ্যাঁ, এই অনুর কাজ কিন্তু আসলে এটা, অনুর কোনো কিছু করে না, ও শুধু কনভার্ট করে আর কি, অনু একটা কনভার্টার। তো এরপরে যেটা হচ্ছে আমরা দেখব, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। কোয়াক্সিয়াল কেবলের স্পিড কত, ট্রান্সমিশন রেট বা স্পিড বা ব্যান্ডউইথ হচ্ছে 1 থেকে 20 এমবিপিএস এর মধ্যে। এখন চিন্তা করেন যে আপনার 30 এমবিপিএস এর আপনার হচ্ছে ইন্টারনেট দরকার। এখন আপনি করলেন কি, নেটওয়ার্ক করলেন কোয়াক্সিয়াল কেবল দিয়ে, তাইলে কিন্তু সম্ভব না। এবং এই কোয়াক্সিয়াল কেবল হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে কাজ করবে, যত কম হবে 1 কিলোমিটারের তত ভালো কাজ করবে। এখন আপনি যদি দেখেন যে একটা আইএসপি বিজনেস করবেন,
কাভারেজ একটা জেলা শহরের কাভারেজ ধরেন 5 কিলোমিটার, তখন আপনি কোএক্সিয়াল কেবল দিয়ে কখনোই কিন্তু কানেকশন দিতে পারবেন না। ঠিক একইভাবে ইউটিপি আনশেল্টেড টুইস্টেড পেয়ার কেবল, এটার হচ্ছে 1 থেকে 100 এমবিপিএস ডাটা রেট, এবং এইচটিভির ক্ষেত্রে 1 থেকে 500 এমবিপিএস ডাটা রেট। এইচটিভির ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এই এইচটিভিটা মূলত কি জানেন, এটা হচ্ছে আমাদের ইথারনেট কেবল, যেটা আমরা ইন্টারনেটে ইউজ করি, শেল্টেড টুইস্টেড পেয়ার। এই যে 100 থেকে 500 এমবিপিএস, এখন কথা হচ্ছে যে যদি আপনার সার্ভারের সাথে যদি আপনার কোনো একটা রাউটার স্পিড নেন, আপনার ডাটা নেন কিনে, এই যদি ধরেন 600 এমবিপিএস আপনি যদি নিতে চান, তাহলে কিন্তু আপনি কি করবেন, এই ইথারনেট কেবল দিয়ে নিতে পারবেন না, কারণ সে তো দিবে 500, সে তো নিবে হচ্ছে 500 এমবিপিএস সর্বোচ্চ, বাট হলো আপনার আপনার তো দরকার 600। তো তখন কিন্তু এই এসটিপি বা ইথারনেট কেবল দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না, এবং ডিস্টেন্সে কিন্তু বেশি কাজ করবে না। অনেক সময় দেখা যায় না যে দুই বাড়ি মিলে আপনারা শেয়ারের রাউটার দিয়ে ইন্টারনেট নিলেন, এন্ড এক বাড়ি থেকে আরেক বাড়ির ডিস্টেন্স অনেক বেশি, ধরেন 150 মিটার, তখন সেকেন্ড বাড়িতে ইন্টারনেট স্পিড কিন্তু কমে যায়। আর অপটিক্যাল ফাইবার কেবলের ট্রান্সমিশন রেট হচ্ছে 1 জিবিপিএস, এবং ডিস্টেন্স কত, 1.86 মাইল পার সেকেন্ড। এটা যেটা আমরা আলোর বেগ ধরি, আলোর বেগে তো যায়, মূলত আসলে লেজার যায়, লেজার মানে হচ্ছে আলোর বেগ। অনেক সময় এমসিকিউ আসে আলোর বেগ কত, শূন্যের মাধ্যমে আলোর বেগ কত, আর এই শূন্যের মাধ্যমে যে আলোর বেগটা, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের হচ্ছে ট্রান্সমিশন স্পিড, এবং এটা 10 কিলোমিটার পর্যন্ত কাজ করে। আপনাকে 10 কিলোমিটার পরে গিয়ে অবশ্যই একটা রিপিটার ইউজ করতে হবে। আপনার বাসার যে ওয়াইফাই এবং আইএসপির যে সার্ভার, এটা ডিস্টেন্স যদি 10 কিলোমিটারের বেশি হয়ে থাকে, তাহলে আপনার স্পিড কম হবে। এই থিওরি থেকে তো তাই বুঝতেছি আমরা, নাকি বলেন? জি স্যার। আচ্ছা, 10 কিলোমিটার পরে যদি আমরা স্পিড পাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিভাইস ব্যবহার করতে হ্যাঁ, হবে। রিপিটার ইউজ করতে হবে, রিপিটার, সিগন্যাল এক্সটেন্ডার বলে, রিপিটার তো না, রিপিটারও বলে, সিগন্যাল এক্সটেন্ডার যাকে বলে। আচ্ছা, এখন দেখেন আমরা যাব রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটা কি? এটা হচ্ছে অমনি ডিরেকশনাল, মানে কি ডাটা একদিকে যায় শুধু। রেডিও ওয়েভের ডিস্টেন্স কত, কয়েকশো কিলোমিটার। যখন আপনার অপটিক্যাল ফাইবার কেবল ছিল না, তখন মূলত হচ্ছে রেডিও ওয়েভটা কাজ করে। আপনার নিকটস্থ এলাকায় যদি বিটিসিএল এর অফিস থাকে, তাহলে দেখবেন বিটিসিএল অফিসের ভেতরে বিশাল বড় টাওয়ার আছে, এবং ওই টাওয়ারের মাধ্যমে তারা রেডিও ওয়েভের মাধ্যমে ডেটা আদান প্রদান করে থাকে, এবং এর স্পিড হচ্ছে 24 কেবিপিএস। দেখছেন কত স্লো স্পিড? এই জন্য কি হচ্ছে যে আমরা রেডিও থেকে অপটিক্যাল ফাইবারে চলে আসছি, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলো হার্টজ থেকে 1 গিগাহার্টজ, যেটা আগে আইএস ব্যবহার করতো কারা, যে আগের আইএসপিরা ব্যবহার করতো। এবং রেডিও ওয়েভের কাজ মূলত কি হয়, অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এইগুলোর ক্ষেত্রে আমাদের রেডিও ওয়েভ ব্যবহৃত হয়ে থাকে। অথবা এগুলো কিন্তু আমি ব্যবহার বলতেছি। তারপরে কর্ডলেস ফোন, আগের যেগুলো ফোন ছিল, আপনার হচ্ছে টেলিফোনগুলো ছিল, এইগুলোর ক্ষেত্রে আপনার রেডিও ওয়েভ ব্যবহার করতাম। মাইক্রোওয়েভ কি জিনিস? মাইক্রোওয়েভের ডিস্টেন্স দেখেন রেডিওর থেকে একটু ভালো, এটা হচ্ছে 25 থেকে 30 মাইল পর্যন্ত যাবে। সরি, মাইক্রোওয়েভটা হচ্ছে রেডিওর থেকে, রেডিওটা হচ্ছে সবচেয়ে ভালো অপটিমাল আর কি এর মধ্যে। আচ্ছা, মাইক্রোওয়েভের ক্ষেত্রে ট্রান্সমিশন স্পিড 16 গিগাবিট পার সেকেন্ড, যেটা আমরা এখানে দেখেছি 24 কিলোবিট পার সেকেন্ড। মাইক্রোওয়েভ ডিস্টেন্স কভার করে কম, বাট স্পিড পাওয়া যায় বেশি। রেডিও ওয়েভ ডিস্টেন্স কভার করে বেশি, বাট স্পিড হচ্ছে কম। এই বেসিক পার্থক্য হচ্ছে এই দুইটা। ওই মাইক্রোওয়েভের ক্ষেত্রেও আপনার হচ্ছে এরকম করে ডালা লাগে, স্টারলিংকের মতো ডালা লাগে আর কি। হ্যাঁ, রেডিও ওয়েভের ক্ষেত্রেও লাগে। পার্থক্য হচ্ছে ডিস্টেন্স এবং স্পিড হচ্ছে ব্যস্তানুপাতিক দুইটার। তো এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ভাই। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, ইনফ্রারেড ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো খুব ভালো করে পড়তে হবে। এই যে এই টার্মটা অবশ্যই পড়তে হবে আপনাদেরকে। ইনফ্রারেড ওয়েভটা কি? এটা ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে,
ইনফ্রারেড ওয়েবের মোস্ট পপুলার এক্সাম্পল হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড অথবা টিভির রিমোট কন্ট্রোলগুলো, এগুলো হচ্ছে ইনফ্রারেড ওয়েবের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এই জায়গায় আমরা দেখে এসেছি যে মসফেট আসলে এই টপিকের মধ্যে না, আমি এমনিতে হয়তো লিখে রাখছি কোনো কারণে, কারণ যেহেতু এই যে টাওয়ারগুলো আসছে তো এই জন্য আর কি। মসফেটের ফুল মিনিং কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। রাডারটা আপনাকে পড়তে হবে, এই রাডারের ফুল মিনিং পড়তে হবে, অথবা রাডার কিভাবে কাজ করে এই জিনিসটা পড়বেন। রাডারের ফুল মিনিং হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এখান থেকে থিওরিটা পড়ে নেবেন, এবং লেজার LASER লেজারের ফুল মিনিংটা পড়বেন, এটাও খুবই ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, লেজার এবং রাডারের ফুল মিনিং। রেলওয়ের পরীক্ষার সাপেক্ষে এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন আমরা ইথারনেটটা পড়ি না, ইথারনেট কেবলটা পড়ি নাই, তাই না? ইথারনেট আসলে ডেভেলপ করা হচ্ছে জেরক্স কর্পোরেশন, এই নামটা আমরা কিন্তু শুনছি আর কি। জেরক্স কর্পোরেশন ইথারনেটটা ডেভেলপ করে, অর্থাৎ মানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের যে স্পিডগুলো আছে বা নেটওয়ার্কের প্রপার্টিসগুলো আছে, এইগুলো আছে ইথারনেট ইভলিউশন, যেটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট এবং 10 গিগাবিট ইথারনেট। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই যে আমরা যে 10/5, 10/2, 10/3, 10/f। স্যার নেটওয়ার্কে একটা প্রশ্ন আছে যে 10/5 বলতে কি বোঝায় বা হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই, এই জিনিসগুলো আর এই যে এই টপিক থেকে আসলে। তো এই 4টা পড়বেন আর কি, হ্যাঁ, যে ইথারনেট ইভ্যালুয়েশনটা আসলে কিভাবে হয়, এগুলো এই পরীক্ষার জন্য আসলে রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তাহলে আমরা জানি যে কি 10/10, 10/2, 10/3, 10/f এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইথারনেট। এই যে নিচে হচ্ছে আপনার যে কোশ্চিনটা ছিল, এইগুলো আপনি পরীক্ষা লিখবেন। যদি বলে যে 10/5 বলতে কি বোঝায়, তখন আপনি লিখবেন 10/5 একটি স্ট্যান্ডার্ড ইথারনেট ইভ্যালুয়েশন, যার মিডিয়া হচ্ছে থিকনেস কোএক্সিয়াল কেবল ইউজ করা হয়, যার সর্বোচ্চ দূরত্ব 500 মিটার, এবং সে হচ্ছে ম্যানচেস্টার লাইন কোডিং ইউজ করে। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আপনি লিখলেন 4 লাইন, কিন্তু এত ইম্পর্টেন্ট লাইনগুলো লিখলেন, যে খাতা দেখবে আসলে খুশি হয়ে যাবে আর কি। ঠিক একইভাবে 10/2 ক্ষেত্রে কি করবেন, লিখবেন যে 10/2 একটি স্ট্যান্ডার্ড ইথারনেট ইভ্যালুয়েশন, যার মিডিয়া হিসেবে ইউজ করে থিন কোএক্সিয়াল, ডিস্টেন্স হচ্ছে 185 মিটার সর্বোচ্চ, এবং লাইন কোডিং ম্যানচেস্টার ইউজ করে। ঠিক এইভাবে বাকিগুলো আর কি। এবার ফাস্ট ইথারনেটগুলো কি? ফার্স্ট ইথারনেট আমরা দেখেছিলাম যে 100/TX, যেটা CAT5 UTP কেবল ইউজ করে, যার মিনিমাম দুইটা ওয়্যার লাগে, ম্যাক্সিমাম লেন্থ 100 মিটার, এবং লাইন কোডিং ইউজ করা হচ্ছে MLT3। আবার 10/FX ইউজ করা হচ্ছে নন রিটার্ন জিরো ইনভার্স। আর এদিকে যেমন T4টা ইউজ করে 8 বিট 60। তো এই জিনিসগুলো পড়বেন আপনারা, হ্যাঁ। অনেক সময় কোশ্চিন আসে যে 10/5 দ্বারা কি বোঝায়, অথবা 10/5 দ্বারা কি বোঝায়, এবং 10 দ্বারা কি বোঝায়। 10/5 প্রথম 10 দ্বারা বোঝায় হচ্ছে স্পিড 10 Mbps, এবং শেষেরটা দ্বারা বোঝায় হচ্ছে মিটার বা ডিস্টেন্স। আর বেসের বি দ্বারা বোঝায় হচ্ছে এটা একটা বেস ব্যান্ড। এটুকু ক্লিয়ার? আর লিস্টে লিখে নিব। বুঝি নাই, বলেন কি বললেন? আর আপনার লিখতে হবে আর একবার বললেন। আচ্ছা, এগুলো নোট পাবেন আর কি, এটা আমি দিয়ে দেবো না আর কি, হ্যাঁ, নোট দিয়ে দেবো এগুলো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ASCII কোড। এখন বলবেন যে ভাই এগুলো পড়াইতেছেন কেন? এগুলো পড়ানোর কারণ আছে, কারণ PSC MCQ ভাই এগুলো আসবে আর কি, হ্যাঁ। ASCII কোডের ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড 8 বিটের হয়। ASCII কোডের আবিষ্কারক রবার্ট বিমার, তৈরি হয় 1965 সালে। ঠিক একইভাবে আপনারা ইউনিকোডটা দেখবেন। এরপরে আসেন, কোশ্চিন আসতে পারে যে টিকা লিখুন ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এগুলো। তো ওয়াইফাই এর ক্ষেত্রে ওয়্যারলেস
ফাইলিটি, ল্যান্ড টেকনোলজি, এই জিনিসগুলো টপিকগুলো দেয়া আছে, এগুলো আপনারা সরাসরি হচ্ছে শীট থেকে পড়ে নেবেন। এগুলো আমি আর ডিটেলস বললাম না, এখানে বোঝার কিছু নাই আর কি। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর সুন্দর তথ্যবহুল জিনিসগুলো দেয়া আছে আর কি, এগুলো আপনারা পড়লে দেখবেন যে কাজে লাগবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবেন, এই যে ব্র্যাকেটিং এর মধ্যে ওয়াই ম্যাক্স টেকনোলজি হচ্ছে চতুর্থ প্রজন্মের টেকনোলজি, এটা মনে রাখবেন। এই যে এগুলো পড়বেন, ভিওআইপির ফুল মিনিং কি, পিএসটিএন এর ফুল মিনিং কি, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিমিউই 5 এবং সিমিউই 4, এবং বর্তমানে সিমিউই 6 চলে আসছে, তাই না? এগুলো ডিটেলস পড়বেন। কিভাবে ডিটেলস পড়বেন? সিমিউই 5 এর কয়টা ফাইবার আছে, এটার ফুল মিনিং কি, এটা একজন সাবমেরিন কেবল কত সালে তৈরি হয়, বাংলাদেশ কত সালে কানেক্টেড হয়, এবং বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোন জায়গায়, প্রত্যেকটা সাবমেরিন কেবলের এই টপিকগুলো পড়বেন। কত সালে হয়, বাংলাদেশ কত সালে কানেক্টেড হয়, কয়টা কেবল আছে, ল্যান্ডিং স্টেশন কোথায়। এখন এই যে এই টপিকটা দেখেন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে এইটা শর্ট কোশ্চেন আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড, এগুলো হচ্ছে স্পিড, এখানে দেয়া আছে হুবহু, এগুলো আপনারা মুখস্থ করবেন। আর এদিকে আর কোনো বোঝার কিছু নাই। এই যে লাইফাইটা খুবই ইম্পর্টেন্ট। বিটিআরসিতে লাইফাই আসছে, বিটিআরসিতে রিসেন্ট কিন্তু এই যে বিটিআরসির রিসার্কুলার হইলো, ঠিক আছে, এই কোশ্চেনটা বিটিআরসিতে আসছে, লাইফাইয়ের ফুল মিনিং। আপনারা পড়বেন বিএসসিসিএল এর কিছু তথ্য পড়বেন, বিএসসিসিএল কোম্পানি বর্তমানে এমডির নাম কি, অথবা বিএসসিসিএল এর কাজ কি, ঠিক আছে, এগুলো পড়বেন। তারপরে পড়বেন বিডিসিএল কোম্পানির নাম, কবে হয়েছে, বর্তমানে এমডির নাম কি। এরপর পড়বেন বিটিআরসি, বিটিআরসি বর্তমান বাংলাদেশে একমাত্র টেলিকমিউনিকেশন রেগুলেটরি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিটিআরসি। এটা খুবই কিন্তু হ্যান্ডসাম একটা জব ভাই, এই যে যে সার্কুলার দেশে সবাই অ্যাপ্লাই করেন, এই চাকরিটা কিন্তু খুবই ভালো চাকরি আর কি। মানে আমার ব্যাচমেট কয়েকটা আছে, আমি ওদের কাছ থেকে শুনে যতটুকু জানলাম, এবং আমাদের বর্তমানে আসলে এই চাকরিটাকে অনেক হ্যান্ডসাম চাকরি মনে করে আর কি সবাই, ঠিক আছে। এই যে স্যার এখানে হ্যাঁ, এখানে আমার ফ্রেন্ডও আছে, বাট সেখানে স্যার লবিং হয়, ও লবিং করে ঢুকছে। আচ্ছা সেটা হইতে পারে, কিন্তু আমার ফ্রেন্ড যারা ঢুকছে তারা আসলে কোনো লবিং না, পরীক্ষা হয়েছে, পরীক্ষার মাধ্যমে ঢুকছে আর কি। এই যে গুরুত্বপূর্ণ জিনিস, বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে, 17 মে। আমার মনে হয় ভাই এটা আসবে, এটা কিন্তু সমসাময়িক জিনিস, আপনাদের পরীক্ষার সাথে রিলিভেন্ট। জাতীয় ডিজিটাল দিবস কবে, প্রথম উদযাপিত হয় কত সালে, আর এটা জানি কি লিখছি আমি, এটা লিখছিলাম, আমি তো এই নোটটা করছিলাম 21 সালে, তো সেই সময় 21 সালের হচ্ছে ডিজিটাল দিবস হয়েছিল হচ্ছে পঞ্চম ডিজিটাল দিবস, ঠিক আছে, এইটা লেখা এখানে আর কি। তো এরপরে পড়বেন কি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কিচ্ছু করার নাই, কিছুটা পড়েন আর কি। তারপরে ডায়াল আপ ইন্টারনেট অ্যাক্সেস, এগুলো থিওরি জিনিস, হ্যাঁ। আজকে এরপরে যে 2G পড়বেন, 2G এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা বিটিআরসির জন্য যারা পরীক্ষার প্রিপারেশন নেবেন তারাও পড়বেন এগুলো। 2G, 3G, 4G, এটা বিটিআরসির পরপর 2বার আসছে, এবং 1G, সেই সাথে 5G পড়বেন। 5G বাংলাদেশে কবে, 4.5G কবে চালু হয়েছে, বা 5G কবে থেকে চালু হয়েছে, এগুলো দেখবেন। ওরে ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আজকে ক্লাস আসলে টপিক আমার শেষ, আমি যতটুকু কন্টেন্ট আমি নিয়ে রাখছিলাম সেটা মোটামুটি শেষ। এখন বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাস কি একটু বোরিং লাগলো নাকি বলেন তো? না ভাই, আজকে ভালোই, কারণ পড়াশোনা মোটামুটি আগে দিয়ে মানে টপিক গুলো কিন্তু কমন সবার, তাই না? আমার দিকে একটা question, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি যে এনসিআরটি স্কুলের ফেভার দিচ্ছিলাম, তো তো আমাকে এখান থেকে একটা কোশ্চেন ছিল, আমি এটা কোনো বইয়ে কেমন? কোশ্চেন বলছিল যে আমাদের প্রথমে বিপিএস এর
তারপরে স্যার ওখানে জিজ্ঞেস করলো যে ক্যাপিটাল বিপিএস আর স্মল বিপিএস এর মধ্যে পার্থক্য কি, এটা জানা আছে আপনার? তো আমি মানে তখন বলতে পারিনি স্যারকে শুরু করতে, পরে আমি খুঁজেও পাইনি অন্য বইয়ে এটা মানেটা কি আসলে। কোনটা 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 বলেন তো? বি, মানে বিপিএস, ও আচ্ছা আচ্ছা, বিপিএস, হ্যাঁ, বিট পার সেকেন্ড যেটা। ওখানে ক্যাপিটাল বিপিএস আর ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এটা হচ্ছে তো খুবই সিম্পল জিনিস ভাই। এখন দেখেন আমি বলি, এটা যেমন আপনার, আমি তো এগুলো নিয়ে অনেক সময় যে আমাদের, আমি বাসায় যেখানে গিয়ে ধরেন ইন্টারনেট নিতে, আমি তো ঝগড়া করতাম ওদের সাথে, ঠিক আছে? আমি বলতাম যে ভাই আমি হচ্ছে 20 Mbps নেব, ঠিক আছে? তোকে আমি বলতাম যে 20 কি এটা 20 Mbps নাকি 20 নাকি 20 Mbps। তো এই এম এর ক্ষেত্রে ক্যাপিটালের কোনো ইস্যু নাই, কিন্তু বির ক্ষেত্রে ইস্যু, বুঝছেন? বির ক্ষেত্রে কিভাবে ইস্যু, সেটা হচ্ছে যে যদি আপনার এম বিপিএস হয় তাহলে এটা হচ্ছে মেগা বিট পার সেকেন্ড, আর এম, যার ক্যাপিটাল লিটারে বি দিয়ে স্পিড, তার স্পিড হচ্ছে সবচেয়ে বেশি। যেমন আমার এখানে যে ইন্টারনেটটা আছে এখন বর্তমানে, এটা যদি আমি স্পিড দেখি, দেখেন এই যে এম বিপিএস ছোট হাতের বি না লেখা না, তার মানে কি এটা হচ্ছে মেগা বিট পার সেকেন্ড। আর এখানে যদি ক্যাপিটাল বি হতো তাহলে মেগা বাইট পার সেকেন্ড, তার মানে হচ্ছে যদি এখানে সেম ধরেন 30ই থাকলো, এখানে যদি ক্যাপিটাল বি থাকে, তার মানে এইটার 8 গুণ স্পিড হচ্ছে ক্যাপিটাল বি। আমার বড় হাতের ওটা বাইট হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হাতে বিতে বাইট, মেগা বাইট পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, আপনারা ওই যে মেসেজ বক্সে যে লিঙ্ক দিয়েছিলাম, রেজিস্ট্রেশন করছেন তো সবাই নাকি? আচ্ছা তাহলে আজকে, নোটিশ দয়া করে আমাদের আচ্ছা আজকে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ।